রাজনৈতিক মাঠে আলোচনায় ফেব্রুয়ারি, পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তাপের শঙ্কা বিশ্লেষকদের। যে অন্যায়গুলো করেছে তারা, সেগুলো সম্পর্কে তাদের কোনো বক্তব্য নাই কেন? আত্মশুদ্ধির জায়গা থেকে, মূল্যায়নের জায়গায় তাদের অনুশোচনা নাই কেন? তো যখন নেতা পর্যায়ে রেষারেষি হচ্ছে, তখন কিন্তু এটা হচ্ছে যে একেবারে তৃণমূল পর্যন্ত এফেক্ট করছে। ক্ষমা না চাইলে আওয়ামী লীগকে মাঠে নামতে দেবে না সরকার। ওই আওয়ামী লীগের যারা ধরেন ক্লিন আছে বা যারা এই হত্যাকাণ্ডে জড়িত না, তারা কি অনুতপ্ত হয়েছে? আমাদের পার্টি এই কাজটা করেছে, এই জন্য আমরা অনুতপ্ত ফিল করছি, আমরা ক্ষমা চাই। স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি নাফিসা হক এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম। সংবাদে এছাড়া আরো থাকছে। আমরা প্রতিশোধ নিতে চাই, আমি প্রতিশোধ নিতে চাই এই 31 দফাকে বাস্তবায়ন করার মাধ্যমে। আওয়ামী নির্যাতনের প্রতিশোধই হলো 31 দফার বাস্তবায়ন, বললেন তারেক রহমান। ফ্যাসিবাদ বিরোধী সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। অনিশ্চয়তা কাটাতে দ্রুত নির্বাচনের পরামর্শ সিপিডির। রাজনৈতিক প্রতিশ্রুতি ছাড়া ব্যাংক খাতের সংস্কার সম্ভব নয়। অনেক প্রস্তাব কমিশন করেছেন, সেগুলো প্রস্তাব আসছে, এগুলো কিন্তু ওনারা বাস্তবায়ন করবেন না, এগুলো বাস্তবায়ন করবেন নির্বাচিত সরকার। শেখ হাসিনা কন্যা পুতুলের দুর্নীতির খোঁজে অভিযান। সরকারি প্রকল্প বাগিয়ে নেওয়ার সূচনা ফাউন্ডেশনের অস্তিত্ব পায়নি দুদক। সীমান্তে বাংলাদেশিদের হত্যা বন্ধ হবে ঢাকার মূল এজেন্ডা, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী মাসে দিল্লিতে বিজেপি বিএসএফ ডিজি পর্যায়ের বৈঠক। ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় মহা বিপর্যয়। পদদলিত হয়ে কমপক্ষে 15 জনের মৃত্যু, আহত অন্তত 70 জন। এবং বিপিএল এ রংপুরকে থামিয়ে প্লে অফের আশা জাগিয়ে রাখল চিটাগং। 25% পেমেন্ট পেয়েছে রাজশাহীর খেলোয়াড়রা, বলছে টিম ম্যানেজমেন্ট। দর্শক দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো। এবারে যাচ্ছি পুরো খবরে। ফেব্রুয়ারি মাসে মাঠের রাজনীতিতে আবারও উত্তাপের আভাস। নানা কর্মসূচি নিয়ে মাঠে নামছে রাজনৈতিক দলগুলো। নির্বাচন, গণতন্ত্র প্রতিষ্ঠা আর সেই সাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নানা বিষয়ে একগুচ্ছ কর্মসূচি নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। আর রাজপথে না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে হরতাল অবরোধের মতো কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এমন পরিস্থিতিতে ফের রাজনীতির মাঠ উত্তপ্ত হওয়ার শঙ্কা করছে রাজনীতি বিশ্লেষকরা। যদিও তারা বলছেন পরিস্থিতি কতটা কঠিন হতে পারে তা নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণ দক্ষতার উপর। বিস্তারিত জানাচ্ছেন সজল দাস। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনে রাজনৈতিক পট পরিবর্তন। এরপর থেকেই সংস্কার আর নির্বাচন ইস্যুতে নিজেদের অবস্থান জানান দিয়ে আসছে বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দল। নির্বাচন আয়োজন কিংবা রাষ্ট্র সংস্কার ইস্যুতে এতদিন কথার রাজনীতিতে সীমাবদ্ধ থাকলেও এবার মাঠের কর্মসূচিতে সরব হওয়ার আভাস মিলছে। রাষ্ট্র সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে শুরু থেকেই সহায়তার কথা জানিয়ে আসছিল বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। পাশাপাশি যৌক্তিক সময়ে নির্বাচনের ব্যাপারেও অনড় দলটি। এবার সুষ্ঠু নির্বাচন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে নানা কর্মসূচি নিয়ে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে তারা। অন্যদিকে নির্বাচনের দাবি থাকলেও দল গোছানোর পথেই বেশি মনোযোগী জামায়াতে ইসলামী। আর দীর্ঘ 5 মাসের নীরবতা ভেঙে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেব্রুয়ারিতে রাজপথের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। এমন পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, দেশের রাজনীতিতে কি আবারও সংঘাত তৈরির শঙ্কা তৈরি হচ্ছে? রাজনীতি বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক কর্মসূচি স্বাভাবিক প্রক্রিয়া হলেও অস্থিরতা ছড়ালে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারাবে দলগুলো। যে অন্যায়গুলো করেছে তারা, সেগুলো সম্পর্কে তাদের কোনো বক্তব্য নাই কেন? আত্মশুদ্ধির জায়গা থেকে, মূল্যায়নের জায়গায় তাদের অনুশোচনা নাই কেন? সেই মূল্যায়ন ছাড়া যদি তারা রাজনীতিতে পুনর্বাসিত হতে চায়,
আমার মনে হয় না যে এটা কোনো কাজে আসবে। তো যখন নেতা পর্যায়ে রেশারেশি হচ্ছে তখন কিন্তু এটা হচ্ছে যে একেবারে তৃণমূল পর্যন্ত এফেক্ট করছে, এবং সেখানে যে কিন্তু মারামারি অস্থিরতা যেটা হচ্ছে যে ভয় করছে সবাই যে তাহলে ফেব্রুয়ারি মাস কেমন যাবে। নিজেদের অবস্থান জানান দিতে আওয়ামী লীগের কর্মসূচি স্বাভাবিকভাবেই দেখছেন বিশ্লেষকরা। যদিও হঠাৎই হরতাল অবরোধের মতো কার্যক্রম সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগকে আরো প্রশ্নবিদ্ধ করবে বলেও মনে করেন তারা। এটা একটা পুরনো দল, এই দল হচ্ছে অবশ্যই ট্রাই করবে তারা এখনো টিকে আছে সেটা জানান দেওয়ার জন্য, ফলে এই ধরনের কর্মসূচি তারা দিতেই পারে। তৃণমূল পর্যায়ে তাদের যে শক্তি, তাদের যে জনপ্রিয়তা, তাদের যে অবস্থা, সেই জায়গা থেকে তারা কিন্তু একটা কামড় দেওয়ার চেষ্টা করবে। অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তারাও চেষ্টা করবে এই হরতাল অবরোধ যা দেখেছে, যেসব কর্মসূচি দিয়েছে, যদি সেগুলোতে কোনো রকম সহিংসতার সম্ভাবনা থাকে তাহলে সেটা তারা খুবই শক্ত হস্তে দমন করার চেষ্টা করবে। অস্থিরতা এড়াতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারকে আলোচনার কথাও বলছেন বিশ্লেষকরা। সজল দাস, নিউজ 24, ঢাকা। ক্ষমা না চাইলে আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেয়া হবে না, এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি বলেন, ফেব্রুয়ারিতে সংস্কার কমিশনের প্রতিবেদনের উপর ভিত্তি করে আগামী নির্বাচনের সম্ভাব্য তারিখ ঠিক করা হবে। তো কোনো অনুশোচনা নাই, রিমোটস নাই, রিগ্রেট নাই, এবং আপনি ওদের যদি ওয়ার্ডিং দেখেন তারা আরো মিথ্যা কথা বলছে যে 3000 পুলিশ মারা গেছে। কত বড় জালিয়াতি, কত বড় মিথ্যা কথা। বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং তাদের সাবমিট টু জাস্টিস, এবং তাদের যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না। 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আওয়ামী নির্যাতনের প্রতিশোধ নিতে চায় বিএনপি, জনগণের আস্থা অর্জন করে নিশ্চিত করতে চায় ইতিবাচক রাজনীতি। রাষ্ট্রকাঠামো মেরামতের এক প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আহ্বান জানান, কেবল দলের ভেতরে নয়, ঐক্য ধরে রাখতে হবে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের মধ্যে। তার প্রত্যাশা, আগামীতে বিএনপির নেতৃত্বেই ভালো কিছু পাবে বাংলাদেশের মানুষ। রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালার আয়োজন করে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটি। এতে অংশ নেন যশোর, ঝিনাইদহ ও নড়াইল জেলার নেতাকর্মীরা। বিএনপির দায়িত্বপ্রাপ্ত প্রশিক্ষকরা দিনভর 31 দফা নিয়ে নেতাকর্মীদের নানা পরামর্শ দেন। আমার যেটা আজকে বলার উদ্দেশ্য, ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের নানা প্রশ্নের উত্তর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাপনী বক্তব্যে বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কারো উপর প্রতিশোধ না নিয়ে 31 দফার মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চায়। আপনারা যেরকম অত্যাচারিত নির্যাতিত হয়েছেন, আমি ব্যক্তিগতভাবে আমার পরিবারও অত্যাচারিত নির্যাতিত হয়েছে সেই পলাতক স্বৈরাচার দ্বারা। যে কোনো নির্যাতিত মানুষ তার নির্যাতনকারীর বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়। আমরা প্রতিশোধ নিতে চাই, আমি প্রতিশোধ নিতে চাই এই 31 দফাকে বাস্তবায়ন করার মাধ্যমে। আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীর প্রতিশোধ সেদিনই সফল হবে যেদিন বাংলাদেশের মাটিতে আমরা বাংলাদেশের মানুষের জন্য এই 31 দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব। অভিযোগ করেন, বিএনপিকে দুর্বল করতে দেশে বিদেশে নানা রকম অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল বিভিন্নভাবে কিন্তু তৈরি হচ্ছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এরই মধ্যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। প্রোপাগান্ডা ছড়াচ্ছে, শত্রুপক্ষ বলেন বা প্রতিপক্ষ বলেন, সেগুলো তারা করবেই। দেশের ভিতরে বাইরে সেটি তারা করবে, আমরা সেটিকে ফেস করব। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের ওপর জোর দেন তারেক রহমান। আমরা প্রত্যাশা করি, দেশের মানুষ প্রত্যাশা করে, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সবচেয়ে প্রথম যে পদক্ষেপ সেটি হচ্ছে একটি নির্বাচন, এবং একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং সেই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ সিদ্ধান্ত নেবে যে পরবর্তীতে কাদেরকে তারা দেশের মানুষ দেশ পরিচালনার দায়িত্ব দিবে। বিএনপি ঘোষিত 31 দফা মানুষের কাছে জনপ্রিয় করতে নেতাকর্মীদের মন মানসিকতা পরিবর্তনের আহ্বান জানান তারেক রহমান। জ্ঞানী গুণী ব্যক্তির সাইফুল ইসলাম, নিউজ 24।
নির্বাচন আয়োজনে দেরি হলে তা জনগণকে জানাতে হবে, এমনটি বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিরোধী যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে, সৃষ্টি হয়েছে, সেটাকে আমরা যতদিন ধরে রাখতে পারি ততদিনই ফ্যাসিবাদ এই দেশে জন্ম নেবে না। নতুন বাংলাদেশ বিনির্মাণের, শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের, বৈষম্যহীন সাম্যের বাংলাদেশ বিনির্মাণের এই আকাঙ্ক্ষাকে যদি আমরা ধরে রাখতে পারি, ইনশাআল্লাহ এই দেশ, এই জাতি এগিয়ে যাবে। তরুণদের চিন্তাভাবনাকে রাজনীতিবিদরা হুমকি মনে করে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় তরুণ নেতৃত্বকে দেশ পরিচালনায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বুধবার কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে করা প্রদর্শনী পরিদর্শনে গিয়ে এই মন্তব্য করেন তিনি। জনগণকে নিয়ে, পুরো দেশকে নিয়ে পলিসি নির্ধারণ করে, যেই পলিসি আমার প্রত্যেক দিন কিভাবে আমি চলবো, জনগণ কিভাবে চলবে, দেশ কিভাবে চলবে সেটা নিয়ন্ত্রণ করে। সো ওই পলিসি মেকিং এর যে মানুষগুলো, তাদের সম্পর্কে আমাদের সচেতন হতে হবে, আমাদেরকে পলিটিক্যালি সচেতন হতে হবে। অর্থনীতি ও বিনিয়োগের অনিশ্চয়তা কাটাতে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে, এমনটাই মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটি বলছে, রাজনৈতিক প্রতিশ্রুতি ছাড়া শক্তিশালী স্বার্থান্বেষী মহলকে মোকাবেলা করে ব্যাংক খাত সংস্কার সম্ভব নয়। আরও বলছে, অন্তর্বর্তী সরকারের 6 মাসেও ব্যবসা বাণিজ্যে গতি ফেরেনি, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে না আসায় জনজীবনেও ফেরেনি স্বস্তি। রাজস্ব আদায়ে ধীরগতি, বাজেট ঘাটতি, বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নির্ভরতা, মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং কর্মসংস্থানের অভাবে বেশ কয়েক বছর ধরে ধুঁকছে দেশের অর্থনীতি। জুলাই বিপ্লবে পট পরিবর্তন হলেও ব্যবসা বাণিজ্যে আসেনি গতি। অন্তর্বর্তী সরকারের 6 মাস পরও জনজীবনে আসেনি স্বস্তি। বাংলাদেশ অর্থনীতি 2024-25 সংকটময় সময়ে প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজস্ব আহরণের প্রবৃদ্ধিটা আমরা দেখছি যে প্রবৃদ্ধিটা মাত্র এই 2025 সালে 3.7% হয়েছে, যেটা কিনা আগের বছরে এই সময়ে 17% উপরে ছিল। সিপিডি বলছে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট ঋণ খেলাপের পরিমাণ জাতীয় বাজেটের শিক্ষা ও স্বাস্থ্য খাতের বরাদ্দের চেয়ে 2.7% বেশি। রাজনৈতিক প্রতিশ্রুতি ছাড়া শক্তিশালী স্বার্থান্বেষী মহলকে মোকাবেলা করে ব্যাংক খাতের সংস্কার করা সম্ভব নয়। সরকার ট্যাক্স পান, রাজস্ব পান হলো 8.2% জিডিপি, জনগণকে 8.2% দেয়, জনগণ তো তার থেকে অনেক বেশি দেয়। আমাদের যত জায়গা থেকে ভ্যাট কালেকশন করা হয় তার কত পার্সেন্ট জায়গা থেকে সরকার পেয়ে থাকেন, তাহলে তো এইসব জায়গাগুলোতে হাত দেওয়ার বড় ধরনের দরকার ছিল। রাজনৈতিক সংস্কার না হলে অর্থনৈতিক সংস্কার সম্ভব নয়, তাই দ্রুত সময়ে নির্বাচনের পরিবেশ তৈরির তাগিদ দেন গবেষকরা। এতে অর্থনীতি ও বিনিয়োগে অনিশ্চয়তা কেটে যাবে বলে মনে করে সিপিডি। তোমার অন্তর্বর্তীকালীন সরকার অনেক ধরনের সংস্কার প্রস্তাবনা, কার্যক্রম না, অনেক প্রস্তাব কমিশন করেছেন, সেগুলো প্রস্তাব আসছে, এগুলো কিন্তু ওনারা বাস্তবায়ন করবেন না, এগুলো বাস্তবায়ন করবেন নির্বাচিত সরকার। সেই জন্য নির্বাচন ছাড়া উপায় নেই, এবং এটা সবার সাথে আমরা বলছি যে নির্বাচন, এবং সেই নির্বাচনের পরিবেশটা যত দ্রুত সৃষ্টি করা যায় তত তাড়াতাড়ি ভাবে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। বাজার নিয়ন্ত্রণে পণ্য সরবরাহ ও দামের কারসাজির পেছনে থাকা প্রভাবশালী খেলোয়াড়দের নজরদারির আওতায় আনার সুপারিশ করেছে সিপিডি। অন্তর্বর্তীকালীন সরকারকে একটি ভারসাম্যমূলক। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের অবৈধ সম্পদের খোঁজে মাঠে নেমেছে দুদক। তার প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের খোঁজে ধানমন্ডি, সুধা সদন সহ বিভিন্ন স্থানে অভিযান চালায় সংস্থাটি। এদিকে এদিন অবৈধ উপায় ও ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী সরকারের সাবেক প্রতিমন্ত্রী ও এমপি সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মোট 4টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
সুন্দর আগামী গড়ি। সূচনা ফাউন্ডেশনের নামে প্রতিষ্ঠান খুলে দুর্নীতি করেছেন শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। প্রভাব খাটিয়ে উপঢৌকন, প্রকল্প বাগিয়ে নেয়া এবং রাজস্ব ফাঁকির অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন। তারই ধারাবাহিকতায় বুধবার ধানমন্ডি ৩২ ও সুধা সদনে প্রতিষ্ঠানটির দুটি ঠিকানায় অভিযান চালায় সংস্থাটি। তবে সংশ্লিষ্ট ঠিকানায় গিয়ে দুদকের অভিযান পরিচালনাকারী দল সূচনা ফাউন্ডেশনের কোনো অস্তিত্ব খুঁজে পায়নি। জেলা রেজিস্ট্রেশন কার্যালয় থেকে তারা যে নিবন্ধনটি নিয়েছে, আমরা এসে এখন দেখলাম যে সেই ঠিকানায় প্রতিষ্ঠানসমূহ নাই। ক্ষমতার প্রভাব খাটিয়ে এনবিআর থেকে একটি এসআরও জারি করে নেওয়া হয়। সে প্রতিষ্ঠানের করের বিষয়টি তাদের থেকে মুক্ত করে দেওয়া হয়। আশেপাশের ভবনগুলোর নিরাপত্তা রক্ষীদের দাবি ৫ আগস্টের আগে এখানে পুতুলের আনাগোনা থাকলেও শেখ হাসিনা সরকারের পতনের পর আর কাউকে দেখা যায়নি। এখানে ওনার নিয়ে মাঝে মাঝে আসা যাওয়া থাকতো এবং ওই বাড়িতে মনে থাকতো। তবে এরকম একটা ফাউন্ডেশন নামে একটা অফিস ছিল, সেটা আমরা জানতাম। ৫ তারিখে গন্ডগোলের পর থেকে এই ভবনটা তালা মারা। এদিকে এদিন ৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে বরগুনা ১ আসনের সাবেক এমপি ধীরেন্দ্রনাথ শম্ভুর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। এছাড়া শম্ভুর ১৬টি ব্যাংক হিসাবে প্রায় ৪২ কোটি এবং তার স্ত্রীর ৬০টি ব্যাংক হিসাবে প্রায় ৮.৫ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আরও একটি মামলার সিদ্ধান্ত দুদকের। সাবেক সংসদ সদস্য সরকারের দায়িত্বশীল পদ থেকে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে শাস্তিযোগ্য অপরাধ করায় একটি মামলার অনুমোদন হয়েছে। অন্যদিকে উত্তরা ফাইন্যান্স লিমিটেড থেকে অবৈধভাবে বেঙ্গল গ্যাস লিমিটেডের নামে প্রায় ৩ কোটি এবং কাজী এনার্জি রিসোর্সের নামে ১.৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ সহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। দেশের স্বার্থে ভারতকে এক চুলো ছাড় নয়, বন্ধ করতে হবে সীমান্ত হত্যা, বেআইনিভাবে কাঁটা তারের বেড়া নির্মাণ। এসব এজেন্ডাকে নিয়েই দিল্লিতে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক। বুধবার এই সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতি সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ভারতের সঙ্গে বিগত সরকার যেসব অসম চুক্তি করেছে সেসব বাতিল করার বিষয়েও বৈঠকে প্রাধান্য পাবে। ৫ আগস্ট আওয়ামী সরকারের পতন শেষে শেখ হাসিনার ভারতে আশ্রয়, এরপর অন্তর্বর্তী সরকার গঠনের শুরু থেকেই নানা ইস্যুতে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে দ্বন্দ্ব শুরু, যা রূপ নেয় রাজনৈতিক, কূটনৈতিক এবং সবশেষে দুই দেশের মধ্যকার সীমান্ত উত্তেজনায়। সম্প্রতি বিএসএফ এর সীমানার বাইরে কাঁটাতারের বেড়া দেয়াকে কেন্দ্র করে উত্তেজনা বেড়েছে আরও। সীমান্ত উত্তেজনার শুরু থেকেই স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, আগের সরকারের সময় অসম চুক্তির কারণেই এমন আচরণ করতে পারছে ভারত। এবার বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে আলোচনায় অগ্রাধিকার পাবে এসব চুক্তি বাতিলের বিষয়। আস্থা বৃদ্ধি খালি ওই ছাড় দিয়ে কিন্তু আস্থা বৃদ্ধি হয় না, আলোচনার মাধ্যমে একজন আরেকজনের একটা কনফিডেন্স বিল্ড হয়, যে একজনের সাথে আলাপ আলোচনা করেও কিন্তু আস্থা হয়। এই জন্য আপনি বলতে ছাড় দিয়া বা এইটা নিয়ে হবে না, আস্থা এই যে যাওয়া আসা এবং এই সমস্যাগুলি যে আলোচনা হবে এবং কিছু কিছু সমস্যা একেবারে আমি গিয়ে বলি যে 100% সমস্যার সমাধান করে আসতে পারবো তা তো না, কিছু সমস্যার সমাধান হবে, কিছু আবার হয়তো নেক্সট মিটিং এ সমাধান হবে, এইভাবেই আস্থা বৃদ্ধি পাবে। ফেব্রুয়ারি মাসের ১৭ থেকে ২০ তারিখ পর্যন্ত নয়াদিল্লিতে হবে এই বৈঠক। এতে বিজিবির প্রতিনিধি ছাড়াও স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও নৌ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন। আলোচনা হবে অভিন্ন নদী পানি বন্টন নিয়েও। ভারতের গণমাধ্যম বাংলাদেশ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের বিষয়টিও উঠে আসবে বৈঠকে। বাংলাদেশের যে নদী আছে এই নদীগুলি পানিটা যেন সুষম বন্টন হয়, এটার ব্যাপারে আলোচনা হবে। এই পানি চুক্তি বাস্তবায়ন কিভাবে করা যায় এই ব্যাপারে আলোচনা করবে। ভারতীয় এই যে গণমাধ্যম যে মিথ্যা সংবাদ পরিবেশন করে এবং এটা কিভাবে তারা বন্ধ করতে পারে এই ব্যাপারেও আলোচনা করবে। বিজিবি মহাপরিচালক জানান, বাংলাদেশের স্বার্থের ক্ষেত্রে কোনো ছাড় নয় ভারতকে। আমরা আমাদের পক্ষ থেকে কোনো ছাড় নাই, যেগুলাতে আমরা মনে করেছি যে না আগে আমরা ডিপ্রাইভড হয়েছি, এগুলাতে আমরা শক্ত ভয়েসে কোনো ছাড় দিব না। উই আর ভেরি সফট। বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ভারতের সাথে আলোচনা জিরো টলারেন্স থাকবে বলেন বিজিবি মহাপরিচালক। এটা ডিপ্লোম্যাটিক চ্যানেলে করবে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। বিগত সরকারের সীমাহীন দুর্নীতির কারণে এখনো ইমেজ সংকটে বাংলাদেশ, এমনটাই মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার বিকেলে অ্যাপোস্টিল কনভেনশন 1961 বাস্তবায়নের প্রথম ধাপের সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। দুর্নীতি দায়ে জেলে যায় আরেক দেশে গিয়ে,
আপনার ইমেজ রক্ষা করা সেখানে খুব কঠিন। বিভিন্ন ক্ষেত্রে আমরা এসব দিকে এগোবো যাতে করে দুর্নীতির সুযোগ যাতে কমে যায়। দুর্নীতির সুযোগ যেখানে থাকে সেখানে দুর্নীতি দমন একেবারে সম্পূর্ণ বন্ধ করা খুবই কঠিন। পিলখানা হত্যাকাণ্ডে যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কেউই নিরপরাধ নয়, তাই তাদের মুক্ত করার যে পায়তারা চলছে সেটা অনৈতিক। বুধবার রাজধানীর রাওয়া ক্লাবে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শহীদ সেনা পরিবারের সদস্যরা। চান পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার। সম্প্রতি পিলখানা হত্যাকাণ্ডে সাজাপ্রাপ্ত বিডিআর সদস্যদের মুক্ত করতে আন্দোলন করছে একটি মহল। সব দোষ চাপানো হচ্ছে স্বৈরশাসক শেখ হাসিনার ওপর। এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করলেন সেই ঘটনায় শহীদ সেনা সদস্যদের পরিবার ও বেঁচে ফেরা সাবেক সেনা সদস্যরা। দরজা না খুললে ভেঙে ফেলতো। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি সেই 36 ঘন্টার দুর্বিষহ ঘটনার বর্ণনা দেন তারা। সেদিনের ভয়াবহ স্মৃতি এখনো তাড়া করে শহীদ সেনা পরিবারের সদস্য ও সেদিনের ঘটনায় জীবন্ত ফিরে আসা সাবেক সেনা সদস্যদের। শুধু মারেনি, লাশের উপর বেয়োনেট চার্জ করেছে। শুধু আমি নেই, আমার ছোট ছোট দুটি বাচ্চা এবং আমার ওয়াইফ, সবাই আমরা নির্যাতিত। আমি কোনো দাবি যদিও নিয়ে আসি নাই আজকে, আমার বুকের পাথরটা শুধু আমি একটু। সংবাদ সম্মেলনে বলা হয়, সেদিন যতজন বিডিআর সদস্যকে তারা দেখেছেন তাদের কেউই নিরপরাধ নয়, তাই যাদের সাজা হয়েছে তাদের সাজা কার্যকর করে বিচার নিশ্চিতের দাবি তোলেন তারা। পরিকল্পনাকারীদের বের করে সাজার আওতায় আনারও অনুরোধ জানান তারা। সাজাপ্রাপ্ত সৈনিক এবং তাদের পরিবাররা গত 15 বছর কোনো দাবি নিয়ে আমরা তাদেরকে মাঠে আসতে দেখিনি, কিন্তু আজ তারা সম্পূর্ণ অযৌক্তিক দাবি নিয়ে বিপথগামী সৈনিকদের নিরপরাধ দাবির আন্দোলনের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করছে। ভেতরে যারা খুন করেছে, যারা খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অথবা যাবজ্জীবন প্রাপ্ত আসামি, তারা মোটেও নির্দোষ না। শেখ হাসিনার আমলে যে মামলা ঝুলিয়ে রাখা হয়েছিল সেটা অন্তর্বর্তীকালীন সরকার শেষ করবেন এমন আশা শহীদ সেনা পরিবারের সদস্যদের। আপনারা কেন ওই দিন এই ঘটনার বাধা দেননি? নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। জুলাই অভ্যুত্থানে শহীদ 5 সাংবাদিক পরিবারকে প্রতিশ্রুতি দেয়া 1 কোটি টাকার চেক হস্তান্তর করেছে বসুন্ধরা গ্রুপ। বুধবার জুলাই শহীদ সম্মাননা 2025 উপলক্ষে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অনুদানের এই চেক তুলে দেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক কাদের গনি চৌধুরী। আর এ সময় নিহতদের পরিবারের সদস্যরা বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানান। জুলাই অভ্যুত্থানে যখন সারা দেশ উত্তাল, একের পর এক শহীদ হচ্ছেন ছাত্র জনতা, তখন অভ্যুত্থানের সবশেষ সংবাদ দেশবাসীর কাছে পৌঁছে দিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল সংবাদকর্মীরা। এ সময় পুলিশের গুলিতে নিহত হন অকুতোভয় 5 সাংবাদিক। অতীতের মতো এবারও নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। তারই ধারাবাহিকতায় কালের কণ্ঠের 15তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ 5 সাংবাদিকের পরিবারের সদস্যদের সম্মাননা দেয়া হয়। ওই অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে শহীদ 5 সাংবাদিকের পরিবারের জন্য 1 কোটি টাকার সহায়তা ঘোষণা দেন গ্রুপ চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। বুধবার কালের কণ্ঠের পক্ষ থেকে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তার চেক তুলে দেওয়া হয় শহীদ পরিবারের সদস্যদের হাতে। এই সামান্য অর্থ এ সময় নিহতদের পরিবারের সদস্যরা ধন্যবাদ জানান বসুন্ধরা গ্রুপকে, আহ্বান জানান সব সময় এভাবে পাশে থাকার। ভালো কাজের জন্য, দেশ সেবার জন্য আপনারা যদি আমাকে আপনাদের পাশে কোনো কাজের সঙ্গে রাখেন, আমি অন্ততপক্ষে খুশি হব। এই যে কিছুদিন আগে সে 1 কোটি টাকা আমাদের 5 জন ফ্যামিলিকে দিল, আমার 2টা মেয়ে এবং খাওয়ানো বাচ্চাদের পৌঁছলো অনেক সহজ হয়ে গেল। মানবতার শিক্ষক হিসেবে বলছে সাথ হিসেবে আমাদের এই পাশে দাঁড়িয়েছে। এ সময় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক কাদের গনি চৌধুরী স্বৈরাচার হাসিনা সরকারের আমলে গণমাধ্যমের উপর চালানো নির্যাতনের উল্লেখ করে সংবাদকর্মীদের আপোষহীনভাবে কাজ করার আহ্বান জানান। সাংবাদিকদের একটা বৃহৎ অংশ সেই সময় আপোষকামী সাংবাদিকতা শুরু করে হয়তোবা নিজ ইচ্ছে করেছেন সুযোগ সুবিধা নেওয়ার জন্য, অথবা চাপে পড়ে করেছেন, বা সেটা করা হয়েছে। বাট একটি সময়ে
তোমরা দেখেছো অনেক সাংবাদিকদের সাহস করে লেখার জন্য, প্রতিবাদ করার জন্য, সেখানে হত্যাকাণ্ডগুলো, নির্যাতন, নিপীড়ন তুলে ধরার জন্য। আজকের যে 5 শহীদ সাংবাদিককে আমরা এখানে সম্মান জানাচ্ছি, তাদের পরিবারকে। এই 5 জন সাংবাদিক ছিলেন অসীম সাহসী সাংবাদিক। বসুন্ধরা গ্রুপ সবসময় এই পরিবারগুলোর পাশে থাকবে বলেও জানান তিনি। আমাদের চেয়ারম্যান মহোদয় আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানিয়েছেন। জুবার সানি, নিউজ 24, ঢাকা। সেবা খাত দেশের অর্থনীতিতে প্রভাব বিস্তার করলেও গেল 1 দশকে প্রবৃদ্ধি কমেছে উৎপাদনশীল সব খাতে। বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অর্থনৈতিক শুমারি 2024-এর প্রাথমিক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। এবারের শুমারির আওতায় আনা হয়েছে স্থায়ী ও অস্থায়ী প্রতিষ্ঠান এবং আর্থিক কর্মকাণ্ডে যুক্ত প্রতিটি খানা। জরিপ বলছে এসব খাতে প্রবৃদ্ধির হার বেড়েছে 77%। এবার শুমারির আওতায় ছিল প্রায় 1,18,88,000 আর্থিক প্রতিষ্ঠান। প্রতিবেদন বলছে 1 দশকের ব্যবধানে দেশের উৎপাদনশীল খাতে কমেছে প্রবৃদ্ধি। আন্তর্জাতিক সংবাদ। ভারতের উত্তরপ্রদেশে মহাকুম্ভ মেলায় পদদলনের শিকার হয়ে নিহত বেড়ে 15 জনে দাঁড়িয়েছে। অমৃত স্নান করার হুড়োহুড়িতে গঙ্গা, যমুনা এবং অন্তঃসলীলা সরস্বতী 3 নদীর সঙ্গমে বুধবার ভোরে এ ঘটনা ঘটে। উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে আচমকা ধাক্কাধাক্কি শুরু হওয়ায় ভিড়ের মধ্যে আটকে পড়েন অনেকে। দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু হয়। নিহত ও আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। পেমেন্ট ইস্যুর পর এবার আলোচনায় রাজশাহীর ক্রিকেটারদের হোটেল ছাড়ার বিষয়। তবে দলের ম্যানেজার মেহরাব হোসেন অপি জানিয়েছেন মালিক পক্ষ থেকে ক্রিকেটারদের হোটেল ছাড়ার কথা বলা হয়নি। ক্রিকেটাররা 25 ভাগ পেমেন্ট পেলেও তার পারিশ্রমিক এখনো বকেয়া বলে জানান অপি। আর এদিকে এমন সমস্যায় বিসিবির ক্রিকেটারদের পাশে দাঁড়ানো উচিত বলে মনে করেন খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বুধবার সকাল থেকে গণমাধ্যমের খবর, মালিক পক্ষের চাওয়াতে রাজশাহীর ক্রিকেটাররা হোটেল ছেড়েছে। পেমেন্ট ইস্যুতে নাজুক অবস্থায় থাকা দলটিকে নিয়ে এখন নতুন আলোচনা। তবে টিম হোটেলে গিয়ে মিলল না এর সত্যতা। দেশি বিদেশি 14 জন ক্রিকেটার অবস্থান করছেন বনানীর শেরাটন হোটেলে। দলের ম্যানেজার মেহরাব হোসেন অপিও জানালেন কাউকে হোটেল ছাড়তে বলা হয়নি। তবে খেলোয়াড়রা কিছু পেমেন্ট পেলেও এখন পর্যন্ত তিনি কোনো অর্থই পাননি। আশা করেন বিপিএল এর প্লে অফের আগেই বুঝিয়ে দেওয়া হবে পুরো টাকা। প্রথমত খুব সারপ্রাইজ যে এটা নিয়ে এত বড় একটা নিউজ হয়েছে। এই কারণে আমি বলছি যে আমাদের টিম থেকে কিন্তু বলা হয়েছে প্লেয়ারদের যে আমাদের আগামী 5 দিনে কোনো ম্যাচ নেই, কোনো প্র্যাকটিস সেশন নেই, এই জন্য 3 দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছিল। এবং বলা হয়েছিল পাশাপাশি যে যারা ঢাকায় অবস্থান করে তারা চাইলে তারা বাসায় গিয়ে তারা রেস্ট নিতে পারে, চেক আউট করতে পারে। এবং আমরা ফেব্রুয়ারির 1 তারিখে আমরা ডেট দিয়েছি, তোমরা চাইলে তোমরা ফেব্রুয়ারিতে 1 তারিখে চেক ইন করতে পারো। আর রাদার দেন আমাদের ঢাকার বাইরের যারা প্লেয়ার আছে, এরকম অনেক প্লেয়ার আছেন যারা রাজশাহীর 5 জন আছেন, সাতক্ষীরার 1 জন আছেন, রংপুরের 1 জন আছেন, কক্সবাজারের 1 জন আছেন, তারা কিন্তু সকলে হোটেলে অবস্থান করছেন। এরই মধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনও বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। যদিও এমন অভিজ্ঞতা আগে হয়েছে বলে জানালেন মেহরাব হোসেন অপি। পেমেন্ট নিয়ে সমস্যা হচ্ছে, ইটস ট্রু। এবং আমাদের প্লেয়ারদের সাথে মালিক পক্ষের যে কথাবার্তাটা, লেটেস্ট যে কথাবার্তাটা হয়েছে, এবং খেলার আগের দিন তিনি বলেছেন যে পেমেন্টগুলো ক্লিয়ার করবেন এবং প্লেয়াররা আশ্বস্ত হয়েছেন। তো কেউ চায় না যে একটা বড় পারিশ্রমিক ছুটে যাক। হয়তো আপনার যে সিচুয়েশনটা হয়েছে হয়তো একটা তিনি মন্তব্য করেছেন, কিন্তু আমার কাছে মনে হয় না যে তারা আসবে না, এমনটা নয়। হয়তো আমরা সামনেবারে বিপিএল আরও বড় বড় বিগ নেমসও দেখতে পারবো যে ফরেন প্লেয়ারদের। তা আমি বিশ্বাস করি তারা খেলতে অবশ্যই আসবেন। এখানে পারিশ্রমিক একটা বড় অঙ্কের একটা টাকা যেখানে তারা পান, অবশ্যই আসবেন তারা খেলতে। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে এমন ঘটনা অবাক করেছে অন্য দলগুলোকেও। খুলনার অধিনায়ক মেহেদী মিরাজ মনে করেন এমন সময় পাশে থাকা উচিত বিসিবির। আমরা যদি এই জিনিসগুলো যদি ঠিকঠাক মতন মেনটেন না করি, ঠিকঠাক মতন যদি আমরা ইউটিলাইজ না করতে পারি, তাহলে দিন শেষে আমাদের ক্রিকেটের জন্য বদনাম হবে এবং আমাদের সবার বদনাম হবে। সো আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এটা যেন আমাদের বাংলাদেশের ক্রিকেটের যেন কোনো রকম বদনাম না হয়। যদিও গুঞ্জন রয়েছে রাজশাহীর সাথে শুরুতে যুক্ত ছিল বিসিবির বেশ কজন কর্মকর্তা, কিন্তু মনোমালিন্যের কারণে শেষ পর্যন্ত তারা মুখ ফিরিয়ে নেয়। স্পন্সররাও শেষ পর্যন্ত কথা রাখেনি।
শুভদেবনাথ, নিউজ 24 ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।